সকলকে জানাই শারদীয়ার শুভেচ্ছা। আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। আমি সুমিতেন্দ্র, আর আমার সাথে রয়েছে প্রত্যয়। পুজো আসছে, আর আজ সেই উপলক্ষে আপনারা শুনবেন পারমিতা চ্যাটার্জির লেখা গ্রাম বাংলার ভূতের গল্প অভিশপ্ত কুমোরপাড়া। গল্পের বিভিন্ন চরিত্রে সৌরভধ্বনি সাহা, বর্ণালী, শুভদীপ, আমি সুমিতেন্দ্র এবং গল্প পাঠে প্রত্যয়। কিন্তু গল্প শুরু করার আগে সকলের কাছে একটা অনুরোধ রয়েছে। গত 23শে সেপ্টেম্বর অতি ভারী বৃষ্টির ফলে কলকাতা শহরের এবং শহরবাসীদের কী দুর্দশা হয়েছে আমরা সবাই দেখেছি। কলেজ স্ট্রিট, বাঙালির সংস্কৃতির প্রাণকেন্দ্র, আমাদের মতো গল্প পাগল মানুষদের মক্কাও এই দুর্যোগের কবল থেকে রেহাই পায়নি। ফলে অসংখ্য বই বিক্রেতাদের লক্ষাধিক টাকার ক্ষতির মুখ দেখতে হয়েছে। এই পুজোর দোরগোড়ায় তাদের এবং তাদের পরিবারের কথা ভেবে আসুন আমরা সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিই, তাদের পাশে দাঁড়াই। ডোনেট করার জন্য ভিডিওটা পজ করে স্ক্রিনে দেওয়া ব্যাংক ডিটেলসটা চেক করে নিন। আপনাদের এই ছোট্ট অনুদান অনেকগুলো পরিবারকে কেবল পুনরায় দৈনন্দিন জীবনে ফিরিয়ে আনতে সাহায্য করবে না, বরং আরও একবার এটা প্রমাণ করে দেবে যে আজও সাহিত্য আমাদের সবাইকে এক সুতোয় বেঁধে রাখে। তাহলে আর দেরি না করে শুরু করছি আজকের পর্ব, পারমিতা চ্যাটার্জির লেখা গ্রাম বাংলার ভূতের গল্প অভিশপ্ত কুমোরপাড়া। বিলে, আরে ও বিলে, আরে কোথায় গেলি বাবা? খেতে আয়। তোর মা সেই কখন থেকে খাবার আগলে বসে আছে। হ্যাঁ যাই বাবা, আর অল্প একটু বাকি আছে। একবার এদিকে এসো না, দেখো তো তোমার মতো হয়েছে কিনা। ছেলের কথায় ভোলা এগিয়ে যায় খড়ের ছাউনিটার দিকে। বাহ, খাসা হয়েছে তো মূর্তিখানা। মা সরস্বতীকে তুই তো জীবন্ত করে তুলেছিস, আর চোখ দুটো দেখলে মনে হচ্ছে এক্ষুনি মায়ের পলক পড়বে। ভোলা মোহিত হয়ে তাকিয়ে থাকে ছেলের বানানো মূর্তির দিকে। বিলের হাতে বানানো মূর্তি সত্যিই যেন কথা বলে। কৃষ্ণনগরের এই ছোট্ট গ্রামটা লোকমুখে মাটির গ্রাম নামেই পরিচিত। এর মূল কারণ হল এখানকার বেশিরভাগ মানুষের জীবিকাই দেবদেবীর মূর্তি বা ঘর সাজানোর নানা রকম মাটির জিনিস বানানো। এখানে প্রায় সারা বছর রাস্তার দুধারে জায়গায় জায়গায় বিভিন্ন দেবদেবীর মূর্তির কাঠামো দেখা যায়। তাদের কোনোটার গায়ে মাটি চড়ানো হয়েছে, আবার কোনোটার রং চলছে, কিংবা কাঠের খাঁচার উপর খড় বাঁধা আছে। সব সময় বাতাসে মাটির গন্ধ ভেসে বেড়ায়। সে যেন এক অন্য জগৎ। গ্রামের একেবারে শেষ ভাগে থাকে ভোলা। গত 3 পুরুষ ধরে মাটির মূর্তি গড়ার কাজ করে চলেছে ওদের পরিবারটি। শুধু আশেপাশের জায়গাগুলোতেই নয়, অনেক দূর দূরান্ত থেকেও মানুষ তার কাছে মূর্তি বায়না করতে আসে। বিলে ভোলার একমাত্র ছেলে। তার ভালো একটা নাম আছে, সুকান্ত। কিন্তু বিলে ভোলার আদরের ডাক, সেটাই ছড়িয়ে গেছে গ্রামের সবার মুখে মুখে। ছেলেটা ছোটবেলা থেকেই লেখাপড়ায় ভালো। গত বছর স্নাতক হয়েছে। কিন্তু তার পাশাপাশি বিলের যে গুণটা ভোলা এবং গ্রামের বাকি সকলকে অবাক করে দেয়, সেটা হলো মাটির মূর্তি তৈরি। কোনো রকম অধ্যাবসায় ছাড়া কেউ এত নিখুঁত
এত প্রাণবন্ত মূর্তি বানাতে পারে সেটা বিলের হাতের কাজ যারা না দেখেছে তাদের পক্ষে বিশ্বাস করা কঠিন। কিন্তু ভোলার ইচ্ছে তার ছেলে শহরে ভালো চাকরি করুক, কারণ এই মাটির ব্যবসায় প্রচুর পরিশ্রমের পাশাপাশি ভবিষ্যতের নিশ্চয়তা কম। আচ্ছা বাবা, আমিও তো তোমার সাথে ঠাকুর বানানোর কাজ করতে পারি নাকি? জানো বাবা, আমি যখন মায়ের চোখ আঁকি আমার মনে হয় মা যেন আমার দিকে তাকিয়ে আছেন। আবার মায়ের হাতে যখন রং করি তখন মনে হয় মা দু হাত ভরে আমায় আশীর্বাদ করছেন। সে আমি বুঝি রে বিলে, মায়ের প্রতি এমন ভাবনা থাকলে কি কেউ এত সুন্দর মূর্তি করতে পারে? কিন্তু আমি বলি কি বাবা, দিনকাল ভালো না, তাই আমি চাই পড়াশোনা যখন শিখেছিস তখন তুই বরং একটা চাকরির চেষ্টা কর। মাঝে মাঝে ছুটি ছাটার দিনে না হয় আমাকে সাহায্য করিস, তা মন্দ কি? কিন্তু বাবা, আমার যে চাকরি করতে ভালো লাগে না, তার চেয়ে বরং আমি আর তুমি মিলে মূর্তি বানাবো। তুমি দেখো, একদিন আমার বানানো মায়ের মূর্তি বিদেশে যাবে। ভোলার দু চোখ জলে ভরে ওঠে, কিন্তু তবুও ছেলের প্রস্তাবে সে কিছুতেই রাজি হয় না, কারণ এই জীবিকায় তার বহু খারাপ অভিজ্ঞতা হয়েছে। এই তো কয়েক বছর আগে বর্ষায় এমন বৃষ্টি হলো যে সমস্ত ঠাকুর নষ্ট হয়ে গেছিল। এরকম যে কতবার হয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। অবশেষে বিলে কাছেই একটা সরকারি স্কুলে ক্লার্কের চাকরি পেল। ভোলা বেজায় খুশি। যতই চাকরি পাক, মূর্তি বানানোর নেশা কিন্তু তার গেল না। ছুটির দিনগুলোতে যখন তার বয়সী ছেলেরা পাড়ার রকে আড্ডা দিয়ে ঘুরে বেরিয়ে সিনেমা দেখে সময় কাটায়, তখন বিলে মন প্রাণ উজাড় করে মায়ের মূর্তি বানায়। এমনকি খুব ছোটবেলায় যখন গ্রামের অন্যান্য কচিকাঁচার দল পুকুরে ঝাঁপ দিয়ে ঘুড়ি উড়িয়ে গুলি খেলে তার বাগানে ফল চুরি করে মজা করত, তখনও কিন্তু বিলে বাবার পাশে বসে এক মনে মূর্তি করা দেখত। বিলের সরস্বতীর মূর্তি করা শুনে আশা করি সবাই বুঝতে পেরেছেন যে যখনকার কথা বলছি তখন শীতকাল, আর গ্রামের শীত মানেই পাটালির গন্ধ, চালের গুঁড়োর পাটিসাপটা আর নলেন গুড়ের সন্দেশ। সেদিনও কুয়াশার চাদর গায়ে জড়িয়ে ভোর নেমেছে গ্রামের মাটিতে। তার উপর রক্তিম সূর্য ঠিক যেন পর্দানসীন কোনো নববধূ। ভোলা বাড়ির জন্য হাটের থেকে বাজার সেরে ফিরছে। রাস্তায় যতীনের সাথে দেখা। আরে ভোলাদা, তা ভালোই হয়েছে তোমাদের সাথে দেখা হয়ে। তোমাদের কাছে কিন্তু আমার একটা আবদার আছে, বলতে পারো অন্যায় আবদার, তোমাকে কিন্তু রাখতেই হবে। আবদার? আমার কাছে? কি আবদার বলো দেখি। আরে আমি কাল তোমার বাড়ি গেছিলাম, আমার বাড়ির সরস্বতী পুজোর জন্য যে মূর্তিটা বায়না করে এসেছিলাম সেটা কেমন হয়েছে একটু দেখার জন্য। গিয়ে দেখি আমাদের বিলে অন্য একটা মূর্তি বানাচ্ছে। আমার চোখ যেন কিছুতেই সরছিল না ওই মূর্তিটা থেকে। আমার কিন্তু দাদা ওই মূর্তিটাই চাই। আমার বায়না করা মূর্তিটা তুমি বরং অন্য কাউকে একটু বেচে দিও না, তাতে যদি আমার একটু বাড়তি টাকা লাগে আমি দিতে রাজি আছি। আচ্ছা বেশ বেশ, তাই হবে, ওই মূর্তি তুমিই পাবে। বিলের মূর্তি করা নিয়ে প্রশংসায় পঞ্চমুখ যতীন।
কিছুক্ষণ কথোপকথনের পর ভোলা আর যতীন যে যার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে যাবে, এমন সময় দূর থেকে ঘনশ্যাম চিৎকার করতে করতে ছুটে এলো। একবার কিরে ঘোনা, কোত্থেকে আসছিস? আরে খবর শুনেছো কিছু? বিশ্ববোধা কাল রাতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। হ্যাঁ? পুলিশে খবর দেওয়া হয়েছে, শরীরটা এখনো ঝুলছে, গিয়ে যাও দেখে এসো। কি বলছো? কি বলছিসটা কি এসব? আমি তো কাল বিকেলেই ওনার সাথে কথা বললাম। আমার কাছে কত দুঃখ করছিল যে ওনার ডান হাতটা হয়তো আর আগের মতো হবে না। উনি হয়তো আর কোনোদিন ঠাকুর বানাতে পারবেন না। বিশ্বাস না হয় দেখবে, চলো ওর ঘরের পাশে ওই যেখানে যে ঘরটাতে মূর্তি বানাতো সেখানেই গলায় দড়িয়ে দিয়েছে। চল তো একবার, ব্যাপারখানা নিজে চোখে না দেখলে যেন কিছুতেই বিশ্বাস হচ্ছে না। চল চল চল। বিশ্বম্ভরের মৃত্যুতে গ্রামের একাংশিক শোকের ছায়া নামল। একাংশ বলছি কারণ মাটির কাজের বেশ কিছু কারিগর যেন হাতে চাঁদ পেল, কিন্তু অতীত ঘেঁটে দেখলে দেখা যাবে এদের মধ্যে প্রায় সকলেই বিশ্বম্ভরের কাছে কাজ শিখেছে। ঈশ্বরের সৃষ্টিতে মানুষের থেকে বড় অকৃতজ্ঞ প্রাণী হয়তো আর কিছু হয় না। এ তল্লাটে কুমোরদের শ্রীবৃদ্ধির মূল কারণই ছিল বিশ্বম্ভর। এরপর কেটে গেছে প্রায় মাসখানেক। বিলে প্রতিদিন নিয়ম করে চাকরিতে যায়, বাড়ি ফিরে মন দেয় মূর্তি বানানোর কাজে। জীবনের অন্যান্য রূপ রস তাকে খুব একটা আকৃষ্ট করে না। সেদিন ছিল রবিবার, বিলের স্কুল ছুটি। সকালের জলখাবারের পাঠ শেষ করে সে উপস্থিত হলো বিশ্বম্ভরের বাড়িতে। ছোটবেলায় এই বিশ্বম্ভর জ্যাঠার কাঁধে চড়েই বিলে গঙ্গার ধারে ভাসান দেখতে যেত। জেঠিমা, ও জেঠিমা, ঘরে আছো? আমি বিলে গো। কে বিলে? আয় বাবা আয়, কতদিন বাদে এলি বলতো? অবশ্য তোরই বা কি দোষ, চাকরি করে মায়ের মূর্তি বানিয়ে তোরও বা হাতে সময় কোথায়? তবে তোর বাবা কিন্তু অবশ্য আসে মাঝে মধ্যে, এসে খোঁজ খবর নিয়ে যায়। বলছি জেঠিমা, তোমার সাথে আমার কিছু দরকারি কথা ছিল গো। আমি তোমাদের বাড়িতে ঢুকে জেঠুর ঠাকুর বানানোর জায়গাটা দেখতে গেছিলাম। দেখলাম সেখানে অনেক মূর্তি অর্ধেক হয়ে পড়ে আছে, কোনোটার আবার শুধু কাঠামো বানানো হয়েছে। তা এগুলো কি করবে সে নিয়ে কিছু চিন্তা ভাবনা করেছো? জেঠুর কর্মচারীরা এখনো কাজে আসে? তারা কি আর আসে রে বাবা, তারা এখন নকুলের সাথে কাজ করে শুনেছি। তাছাড়া বায়না নেওয়া, ঠাকুর ঠিক সময় পৌঁছে দেওয়া, ঠাকুরের বানানো মালপত্র আনা, এত কিছু আমি বুঝি না রে। তাহলে এখন তোমার চলে কি করে? এই তো এই মাসে মেয়ে টাকা পাঠিয়েছে, বলেছে সে মাসে যখন যেমন পারবে পাঠাবে। আর আমি একা মানুষ, ওতে আমার দিব্যি চলে যায়। তুই এসব নিয়ে ভাবিস না রে বাবা। শোনো না, আমি একটা কথা বলি তোমায়। তুমি তো জানো মায়ের মূর্তি বানাতে আমার ভীষণ ভালো লাগে। বাবার জোরাজোরিতে চাকরি করছি, তা না হলে চাকরি করার ইচ্ছা আমার একেবারেই ছিল না। তাই ভাবলাম জ্যাঠার যে কাজগুলো বাকি রয়ে গেছে সেগুলো আমি ছুটির দিনে বা প্রতিদিন কাজ থেকে ফেরার পর এখানে এসে শেষ করব। তারপর সেগুলো বাবাকে বলে বিক্রি করে তাতে যে টাকা পাবো সেটা তোমাকে এনে দেবো। তাতে তোমারও কিছু উপরি আয় হবে। আরে না না, আমার টাকা লাগবে না রে বাবা। তুই কষ্ট করে ওগুলো বানাবি, ওই টাকা আমি নিতে পারবো না। ও বরং তুই রাখ। না না জেঠিমা, আমি সব টাকা তোমাকেই দেব। জেঠু নেই এই সময় তোমার জন্য এতটুকু করতে পারলে আমার ভালোই লাগবে গো। তুমি আর অমত করো না।
তারপর থেকে ছুটির দিনগুলোতে কাজ থেকে ফিরে বিলের আস্তানা হলো বিশ্বম্বর জ্যাঠার বাড়ি। সেদিন রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে বিলে বসল ঠাকুর বানাতে। প্রায় ৬-৭ ফুটের একটা কালী মূর্তি, খড়ের কাঠামোর উপর সবেমাত্র মাটির কাজ শেষ হয়েছে। বিশ্বম্বর বাবুর স্ত্রী রাতে শুতে যাওয়ার সময় বিলেকে এসে একবার দেখে গেছেন, কিন্তু ঠাকুর বানাতে বসে বিলের সাথে ঘটল এক অদ্ভুত ঘটনা। একে ভুতুড়ে কাণ্ড বলবেন, নাকি অলৌকিক ঘটনা, নাকি দৈব কৃপা, সেটা বরং আপনারাই স্থির করুন। শুরু হলো বিলের মূর্তি গড়ার কাজ। তার বিশ্বম্বর জ্যাঠা কোথায় কোন জিনিসটা রাখেন সেটা জানা বিলের পক্ষে সম্ভব না। তাই প্রথম প্রথম কদিন এ ব্যাপারে যে তাকে নাস্তানাবোধ হতে হবে সেটা সে জানত, কিন্তু অদ্ভুত কাণ্ড বাস্তবে ঘটল ঠিক এর উল্টোটা। ঠাকুরের রং থেকে শুরু করে চক্ষুদান, চুল, শাড়ি, অস্ত্র, যখন যা প্রয়োজন পড়েছে সেটা যেন কোনো মন্ত্র বলে বিলের হাতের কাছে চলে আসছে। যাই ভাবছে তাই আসছে। মনে হচ্ছে অদৃশ্য কেউ আড়াল থেকে বিলেকে সাহায্য করছে। শুধু তাই নয়, মাটির গায়ে রং পড়ার সাথে সাথে তা শুকিয়েও যাচ্ছে। বিলের কাজ যেন কিছুতেই থামছে না। এ যেন এক অলৌকিক ঘটনা। যখন যেটা দরকার তখনই সেটা হাতের সামনে একেবারে প্রস্তুত। বিলেও আপন মনে মাকে রূপদান করে চলেছে একের পর এক করে। হাত যেন আর তারও থামছে না, কিংবা বলা ভালো থামতে চাইছে না। দেখতে দেখতে পূবের আকাশ লাল করে ভোর নামল গ্রামের মাটিতে। সেই রক্তিম আভায় রাঙা হয়ে উঠেছে মায়ের মুখ। বিশ্বম্বর বাবুর স্ত্রী তারা সুন্দরী দেবী সকালে উঠোনে গোবর ছড়া দিতে এসে বিলেকে দেখে অবাক। হ্যাঁ রে বিলে, তুই কাল রাতে বাড়ি ফিরিসনি? সারা রাত বসে কাজ করেছিস? আসলে জেঠিমা, সারাটা রাত পেরিয়ে কখন যে ভোর হয়েছে আমি একেবারেই টের পাইনি গো। কালকে মূর্তি বানানো শুরু করার পর থেকে আর থামতে পারিনি। কেমন করে যে একের পর এক সব কিছু হয়ে যাচ্ছিল কিছুই বুঝতে পারলাম না। আমিও তো তাই দেখছি। একটা মূর্তি তুই এক রাতের মধ্যে কেমন করে শেষ করে ফেললি রে বাবা? জানি না গো, আমি বরং এখন বাড়ি যাই। হ্যাঁ, মা হয়তো চিন্তা করছেন। আমি আবার রাতে আসবো। ও মা, সকাল সকাল খালি মুখে বাড়ি ফিরে যাবি কিরে? দাঁড়া দাঁড়া, এক কাপ চা খেয়ে যা। সেদিনের পর থেকে বিলে যে মূর্তিতে হাত দেয় সেটা ছোট হোক বা বড়, এক রাতের মধ্যেই তা শেষ হয়ে যায়। এভাবে প্রতি রাতে একটা করে মূর্তি শেষ করতে থাকে বিলে। আর সেই মূর্তির রূপ বড় বড় শিল্পীদেরও পেছনে ফেলে দিতে পারে। দেখতে দেখতে বিলের হাতের কাজের নাম ছড়িয়ে পড়ল চারিদিকে। বড় বড় পুজো কমিটিগুলো তার কাছেই ঠাকুর বায়না করতে শুরু করল। শুভাকাঙ্ক্ষীরা আনন্দ পেলেও আগুন জ্বলে উঠল গ্রামের
অন্যান্য কুমোর শ্রেণীর মধ্যে। তাদের এতদিনের বাড়বাড়ন্ত ব্যবসায় হঠাৎ ভাটা পড়ল, আর নিজের সর্বনাশ জেনেও অন্যের সফলতায় মন থেকে আনন্দ পাওয়ার মতো মানুষ আজকের দিনে বিরল। কাজেই যা হবার তাই হলো। জায়গায় জায়গায় শুরু হলো চটলা। সবার মুখে একটাই কথা, যেভাবেই হোক বিলের এই পসার বন্ধ করতে হবে। সরস্বতী পুজো শেষ হতেই আশেপাশের সমস্ত বড় বড় ক্লাব আর বাড়ির গণেশ আর দুর্গাপুজোর জন্য ঠাকুর বায়না আসা শুরু হলো বিলের কাছে। এতেই মরার উপর খাড়ার ঘা পড়ল বাকি সকলের। ইতিমধ্যেই কেটে গেছে প্রায় 6 মাস। বিলে এখন চাকরি ছেড়ে একেবারে ছাড়া হাত পা। এখন সারাদিন মন প্রাণ ঢেলে সে মায়ের মূর্তি বানায়। এতে তার মনেরও খোরাক মেটে, আর চাকরি থেকে মূর্তি বানিয়ে রোজগার পাতিও হয় অনেক বেশি। বিশ্বম্বর জ্যাঠার কুমোর ঘরে বসেই চলে তার শিল্পকলা। হ্যাঁ রে বিলে, তোর বাবা বলছিল তুই নাকি স্কুলের চাকরিটা ছেড়ে দিয়েছিস। হ্যাঁ গো জেঠিমা, ওসব চাকরি বাকরি আমার জন্য নয়, বুঝলে। আমি ঠিক করেছি এখন থেকে শুধুই ঠাকুর বানাবো তোমার এখানে। সেগুলো বিক্রি করে যা পাবো মা বেটা ভাগ করে নেব। এতদিন তো সবটাই আমাকে দিতিস, এখন তুই চাকরিটা ছেড়ে দিয়েছিস। না না, ওটা এখন বরং তুই রাখ। না না, সেটা হয় না। চাকরি ছেড়েছি বলেই তো অর্ধেকটা নেব বলছি, না হলে পুরোটা তোমারই থাকতো। এভাবেই চলতে থাকলো বিলের ঠাকুর গড়ার কাজ। এদিকে কুচুটে কুমোরের দল ষড়যন্ত্র শুরু করল বিলের বিরুদ্ধে। না না না, এইভাবে দিনের পর দিন কিছুতেই চলতে পারে না। সামনেই পুজো, আমরা সবাই মাছি মারছি, আর ওই বেটা সেদিনের ছোড়া বিলে সে কিনা একের পর এক বায়না ধরে চলেছে। ইয়ার কি হচ্ছে? আরে হাতের ওপর হাত রেখে আর বসে না থেকে সবাই মিলে একটা কিছু উপায় বাতলাও। তা না হলে কিন্তু কিছুদিনের মধ্যেই বউ বাচ্চা নিয়ে তলপিতল বা গুটিয়ে পথে গিয়ে বসতে হবে, এই আমি বলে রাখলুম। রাগে গজগজ করতে করতে সামনে পেছনে দুলতে দুলতে কথাগুলো বলল গোসাই। আরেকজন বলল, আমার মাথায় কিন্তু একটা কথা কয়েকদিন ধরে ঘুরপাক খাচ্ছে, বুঝলে গোসাই দাদা। দেখো, বিশ্বম্বর জ্যাঠা মারা গেছে এখনো বছর পেরোয়নি। উপরন্ত এই কুমোর ঘরেই সে গলায় দড়ি দিয়েছে, আর বিলে ওই ঘরেই ঠাকুর বানায়। এই ব্যাপারটা যদি সব খদ্দেরদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় তাহলে কেমন হয়? সবাইকে বলতে হবে যে অপঘাতে মৃত্যুর জায়গায় বানানো ঠাকুর দিয়ে পুজো করলে অমঙ্গল হতে পারে। আর কুমোর ঘরটার সামনে দেখলাম কতগুলো লক্ষ্মী, গণেশ আর কার্তিকের মূর্তি একেবারে তৈরি করে রাখা আছে। একদিন রাতের বেলা সেগুলোর গায়ে রং বা আলকাতরা ছিটিয়ে দিয়ে আসলেই একেবারে কেল্লা ফতে। কথায় বলে 1 শিয়াল ডাকলে 7 শিয়াল ডাকে। কাজেই উপস্থিত সকলের মাথা থেকেই কুবুদ্ধি বেরোতে শুরু করলো। নকুল বলে উঠল, আমি একটা অন্য কথা ভাবছি। কাজটা করতে পারলে ছোড়াটা একেবারে মাঠে মারা পড়বে, কিন্তু তার জন্য একটু খরচা করতে হবে। বেশি না, এই 5,000 টাকা মতো অনলি। আমার কাছে খবর আছে ধীরেনের গাড়িতেই কাল গণেশের মূর্তি পাঠাবে বিলে। তোমরা শুধু টাকাটা দাও, বাকিটাই নকল সামলে নেবে।
সেই রাতেই নকুল ছুটল ধীরেনের বাড়ি। ধীরেন, ও ধীরেন, এই বেরিয়ায় দেখি একবারটি। আরে নকুল ভাই, তুমি এত রাতে? এই তোরই একটা দরকারে এলাম। সেদিন তুই বলছিলি না যে সামনে শীত আসছে, তোর ঘরের জানলাগুলো সারাতে হবে, তোর ছেলেটার আবার ঠান্ডার ধাত আছে। বলে তো ছিলাম, কিন্তু সে এখন অনেক টাকা ধাক্কা, জানি না কোত্থেকে কি করব। আরে বাবা, আমি থাকতে তোকে সেসব নিয়ে চিন্তা করতে হবে না। এই টাকা তোকে আমি দেব, আর তোকে সে টাকা শোধও করতে হবে না। অভাবে তাকাচ্ছিস কি, আমি বলছি তো। কিন্তু একটা কথা কি জানিস ধীরেন, কারো ধার রাখতে নেই। তাই ওই টাকার বিনিময়ে আমার ছোট্ট একটা কাজ তোকে করে দিতে হবে। কাজ? কি কাজ গা? কাল সকালে বিলের বানানো ঠাকুরগুলো নিয়ে যাওয়ার সময় তোর ভ্যান ইচ্ছে করে ওই খালের ধারে উল্টে দিবি, আর বিলেকে বলবি চাকা গর্তে পড়ে ভ্যান উল্টে গেছে। ব্যাস, এইটুকুই। তুমি এসব কি বলছো নকুল ভাই? এতগুলো ঠাকুরের মূর্তি নষ্ট করে দেব? আমার যে পাপ লাগবে গো। বাবা, একেবারে ধর্মপুত্র যুধিষ্ঠির এসছে, তা তিনি তো নরকে গেছিলেন। হ্যাঁ, আর তুই পুণ্যি কামা, আর ওই ভাঙা জানলা দিয়ে ঠান্ডা হাওয়া ঢুকে তোর ছেলেটাকে মারুক। হ্যাঁ, আমি এলাম গে। পরের দিন সকালে পরিকল্পনা অনুযায়ী ধীরেনের অতগুলো মূর্তি বোঝাই করা ভ্যান উল্টে গেল বিলের ধারে। অন্যান্যরা জায়গায় জায়গায় গিয়ে লোকের কান ভাঙতে শুরু করলো। কয়েকজন আবার কথা মতো বিলের তৈরি মূর্তিগুলোর গায়ে চোখে মুখে রাতের অন্ধকারে আলকাতরা লেপে দিল। কিন্তু কথায় বলে, ইহজগতে কে কতটুকু কাজ করবে তা পূর্ব নির্ধারিত। ঈশ্বর যাকে দিয়ে যতটুকু করিয়ে নিতে চান সেটুকু ভেস্তে দেবার ক্ষমতা মানুষের নেই। কাজেই অন্যান্য কুমোর শ্রেণী যতই চেষ্টা করুক না কেন, বিলের খুব একটা ক্ষতি তারা করতে পারল না। সে এক রাতেই বেমালুম একটা বড় মূর্তি তৈরি করতে পারত। সেখানে ওই একই মূর্তি তৈরি করতে অন্যান্যদের সময় লাগত প্রায় মাস দেড়েক বা তারও বেশি। ফলে এবছর দুর্গাপুজো আর লক্ষ্মী পুজোয় লাভের মুখ তারা একেবারেই দেখতে পেল না, বরং অনেক টাকার ক্ষতি হলো তাদের। ফলে বিলের প্রতি তাদের বিরূপ মনোভাব যে আরও বেড়ে গেল তাতে আর কোনো সন্দেহ নেই। সামনে কালী পুজো, তারা মনে মনে স্থির করল যা করার এর মধ্যেই করতে হবে। তাদের লাভের গুড় আর বিলের ভাগে দেওয়া চলবে না। এদিকে বিলের ব্যবসা তখন ফুলে ফেপে উঠেছে। প্রায় প্রতিদিনই মানুষজন এসে ঠাকুরের বায়না করে যায়। হ্যাঁ রে বিলে, প্রতিদিন রাত জেগে এভাবে কাজ করলে তোর শরীরটা যে খারাপ করবে। কয়েকদিন বিশ্রাম নিলে হতো না? তুমি যে কি বলো বাবা, আমার কি এখন সেই উপায় আছে? হাতে মেলা কাজ। জানো বাবা, বারাসাত থেকেও ঠাকুরের বায়না করে গেছে, দুদিন বাদে শুরু করব সেটা। কি বলছিস রে? বারাসাতে তো শুনেছি বিশাল বড় বড় মায়ের মূর্তি হয়। তাহলে আর বলছি কি, এখন কি আমার ঘুমের কথা ভাবলে চলবে? তুমিই বলো না।
সেদিন বারাসতের সেই মূর্তিটা রেডি করতে বিকেলে বিলে বিশ্বম্বর জ্যাঠার বাড়ি গিয়ে দেখে ওনার স্ত্রী বিছানায়, জ্বরে গা একেবারে পুড়ে যাচ্ছে। এ কি জেঠিমা, তোমার তো প্রচণ্ড জ্বর, কাউকে দিয়ে খবর দাওনি কেন আমায়? দাঁড়াও, আমি একটা রিক্সা ডেকে নিয়ে আসি, তোমাকে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাব। এখনকার দিনের জ্বরগুলো বড় বেয়ারা, একবার এলে সহজে যেতেই চায় না। তোমাকে বারণ করেছিলাম সন্ধ্যের পর গায়ে জল ঢালতে, তুমি না। উফ, কয়েকদিনের মধ্যেই শীত পড়তে শুরু করবে, কোনো কথাই তুমি শোনো না আমার। কিন্তু ডাক্তারের কাছে যাওয়াতে ঘটল আর এক বিপত্তি। ডাক্তারবাবু স্পষ্ট জানিয়ে দিলেন ওনার যথেষ্ট বয়স হয়েছে, তার উপর জ্বরের সাথে রক্তচাপও কম, কাজেই হাসপাতালে ভর্তি করতে হবে এক্ষুনি। কয়েক বোতল স্যালাইন এবং কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন অত্যন্ত জরুরি। সেদিন রাতে বিলেকেও থাকতে হলো হাসপাতালে। কখন কি প্রয়োজন হয় কিছুই তো আর বলা যায় না। এক মেয়ে ছাড়া জেঠিমার নিজের বলতে আর কেউ নেই। জগতে ভালো মন্দ যা কিছুর শুরু আছে তার শেষও আছে, শুধু শেষ অবধি পৌঁছনোর জন্য ঘটনা তার পথ খুঁজে নেয়। সেদিন রাতে বিলের হাসপাতালে থেকে যাওয়ার খবরটা কেমন করে যেন নকুল আর তার দলবলের কানে পৌঁছে গেছিল, আর এই সুযোগটাই সেই শয়তানগুলো পুরোপুরি কাজে লাগালো। গোসাই, খবর শুনেছ নাকি? বিশ্বম্ভরদার বাড়ি আজ রাতে একেবারে ফাঁকা। বৌদি হাসপাতালে ভর্তি হয়েছে, বিলে আজ রাতে ওখানেই থাকবে। এটাই সুযোগ, যা করার আজ রাতেই করতে হবে। নকুলের কথায় গোসাইয়ের কুটিল চোখ দুটো লোভে চকচক করে উঠল। এ তো দারুণ খবর। তাইলে আজ রাতেই সবাই মিলে যাব ওখানে। ধীরেনকে বল ভ্যান নিয়ে তৈরি থাকতে। বেশ কিছু মূর্তি ওখান থেকে সরিয়ে ফেলতে হবে, পরে সেগুলো বেঁচে না হয় যা পাবো নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেওয়া যাবে। আমি ওখানেই থাকবো, আর তুই ধীরেনের ভ্যান করে মালগুলো সরাবি। যেমন কথা তেমন কাজ। রাত প্রায় 12টা নাগাদ ওরা সবাই অন্ধকারে গা ঢাকা দিয়ে উপস্থিত হল বিশ্বম্ভরের কুমোর ঘরে। টালির চালের বাঁশ থেকে ঝোলানো বড় বড় টুমগুলো কেউ জ্বালালো না। নিজেদেরই আনা কয়েকটা কেরোসিনের লম্ফ জ্বালিয়ে নিল কাজের সুবিধার জন্যে। নকুল, এই সেই জায়গা যেখানে বিশ্বম্ভরদা গলায় দড়ি দিয়েছিল। লক্ষ্য করেছ চারিদিকে কেমন যেন একটা গা ছমছমে ভাব। গোসাই, এই সময় তোমার যত অলক্ষণে কথাবার্তা, তার যে যা করতে এসেছো সেটা চটপট করো। এই তোরা সব ছোট ছোট মূর্তিগুলো এক এক করে ভ্যানে তোল, যা জলদি কর। ধীরেন, হাতে হাত লাগা, চিন্তা নেই, এর ভাগ তুইও পাবি, নে হাত লাগা। ধীরেন আর বাকিরা ভ্যানে বেশ কিছুটা মূর্তি নিয়ে রওনা হলো। নকুল সাইকেল নিয়ে ওদের পিছু নিল, পাছে ওরা কোনো ভুল করে বসে। বিশ্বম্ভরের সাজানো কুমোর ঘরে গোসাই একা দাঁড়িয়ে রইল। হাতে ধরা টর্চের আলোটা চারিদিকে একবার ঘুরিয়ে নিয়ে মনে মনে বলল, মূর্তি বানানো হচ্ছে, খুব শখ না রে বিলে? তুই মূর্তি বানিয়ে আমাদের নাকের ডগা দিয়ে টাকা কামাবি, আর আমরা হাতের ওপর হাত রেখে চুপ করে বসে বসে দেখব। বিশ্বম্বর এতদিনের পুরনো লোক, সে কুলোতে পারল না, আর আমার শয়তানি বুদ্ধির সামনে তুই তো সেই সেদিনের ছোড়া, এখনো নাক টিপলে দুধ বেরোয়। কথাগুলো শেষ করেই
গোসাইয়ের ঠোঁটের কোণায় যে হাসিটা ফুটে উঠল তা যেন শয়তানকেও হার মানায়। কিন্তু এত কিছুর মাঝখানে বিলের হাতের কাজ দেখে সেও অবাক হয়েছে। অবশ্য সেটা কিছুক্ষণের জন্য। কখনো ঠাকুরের চুল, কখনো গায়ের বস্ত্র, আবার কখনো সমস্ত কিছু তছনছ করতে শুরু করলো গোসাই। ভারী একটা তক্তা দিয়ে আঘাত করতে শুরু করলো মূর্তিগুলোর গায়ে। তাতে কারোর হাত ভাঙল, কারোর মুখ, আবার কারোর পা। প্রতিহিংসা যে মানুষকে কতটা পৈশাচিক করে তুলতে পারে তা গোসাইকে না দেখলে বোঝার উপায় নেই। কিন্তু এর পরিণতি যে কতটা ভয়ঙ্কর সেটা সে জানত না। জ্ঞান শূন্য হয়ে সে তাণ্ডব চালাচ্ছে বিশ্বম্ভরের কুমোর ঘরে। এমন সময় কাঁধে কিছু একটা স্পর্শ পেতেই সে থামল। প্রথমটায় ভেবেছিল নকুলরা বোধহয় ফিরে এসেছে, কিন্তু পেছনে ঘুরে তাকাতেই ওর মাটির মূর্তিগুলোর মতো সেও নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইল। টালির ঘরটার কড়িবর্গার বাঁশ থেকে গলায় দড়ি দিয়ে ঝুলছে বিশ্বম্ভরের শরীরটা। শরীরের বেশিরভাগ অঙ্গ প্রত্যঙ্গ গলে পচে গেছে, কি বিশ্রী গন্ধ তার। জিভটা নীল হয়ে ঝুলছে দুই ঠোঁটের মাঝখানে। চোখ দুটো এমনভাবে সামনের দিকে বেরিয়ে এসেছে যে সেগুলো সজীব না নির্জীব বোঝা মুশকিল। গোসাইয়ের সমস্ত শরীরটা ঠক ঠক করে কাঁপছে। কে 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 তুমি? বিশ্বম্বরদা? না না না, এ হতে পারে না। তুমি তো কয়েক মাস আগেই। গোসাইয়ের মুখের কথা শেষ হলো না, কড়িবর্গায় মটমট শব্দ করে তুলে উঠল বিশ্বম্বরের শরীরটা। ঠিক যেন কেউ দোলনায় দোল দিয়েছে। এক পা দুপা করে পেছনে সরছে গোসাই। হুড়মুড়িয়ে গিয়ে পড়ল একটা কাঠামোর উপর। সাথে সাথে পাশে রাখা ঘরের সবচেয়ে বড় মূর্তিটা এসে পড়ল গোসাইয়ের একেবারে গায়ের উপর। মাগো বাঁচাও, শরীরটা ভেঙে গুড়িয়ে যাচ্ছে একেবারে। কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমায়, বাঁচাও। ইতিমধ্যে নকুল তার দলবল নিয়ে ফিরে এসেছে। গোসাইয়ের আর্তনাদে তারা হুড়মুড়িয়ে ঢুকতে যাবে, এমন সময় চোখ গেল বিশ্বম্বরের ঝুলন্ত শরীরটার দিকে। তখন যে যার প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে। কে যে কোন দিকে ছুটে পালাবে দিশা করতে পারছিল না। অবশ্য সেটাই স্বাভাবিক। যে মানুষটা কয়েক মাস আগে মারা গেছে, শুধু তাই নয়, ওরাই গিয়ে যাকে পুড়িয়ে এসেছে, আজ এতদিন পরে সেই মৃত শরীরটাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেলে ভয় পাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। কাজেই পড়ে রইল গোসাই। চোখের পলকে সবাই ছুটতে ছুটতে অন্ধকারে মিলিয়ে গেল। এদিকে ভয় হোক বা যন্ত্রণায় গোসাইও জ্ঞান হারালো। ভোরের দিকে বিলে ফিরল হাসপাতাল থেকে। বাড়িতে একবার মুখটা দেখিয়েই সে গেল তার কাজের জায়গায়। ও গোসাই কাকা, কি হয়েছে? কোনো সাড়া না পেয়ে বিলে আশেপাশের লোকজন ডাকতে শুরু করলো। ভিড় জমতে শুরু করলো কুমোর ঘরটাতে। সেই ভিড়ের মাঝখানে ধীরেন, নকুল আর দলের বাকিরাও এসে হাজির হলো। ওদের হাবভাবখানা এমন যেন বিলের ডাক শুনে তারাই প্রথম এলো সেখানে। সবাই মিলে ডাকাডাকি করে চোখে মুখে জল ছিটিয়ে
গোসাইয়ের জ্ঞান ফেরানো হলো। যন্ত্রণায় সে তখনও কাতরাচ্ছে। তার ডান হাতটা চাপা পড়েছে বিরাট বড় একখানা মায়ের মূর্তির বেদির নিচে। অথচ এই মূর্তিটাই কাল রাতে একেবারে পড়ে গিয়েছিল তার গায়ের উপর। কিন্তু এখন তো সেটা দিব্যি দাঁড়িয়ে আছে। গোসাই ভয়ে ভয়ে তাকায় করিবর্গার দিকে। না, কোথাও আর বিশ্বম্ভরের সেই বিদঘুটে শরীরটা নেই। এমনকি কাল রাতে যেসব মূর্তিগুলোকে নষ্ট করেছিল ওরা, সেগুলো আগের মতোই অক্ষত আছে। নকুলরা যে মূর্তিগুলো চুরি করে নিয়ে গেছিল, ওগুলোও নিজের জায়গা মতো ফিরে এসেছে। কোনো কিছুই নষ্ট হয়নি। হওয়ার মধ্যে যেটা হলো, শুধু গোসাইয়ের ডান হাতটা শেষ হয়ে গেল। সে বুঝল এটা তারই পাপের ফল। অনুতাপই মানুষের সবচেয়ে বড় শাস্তি। গোসাইয়ের দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। বিলের দিকে তাকিয়ে অনুতাপের সুরে সে বলল, তুই আমার সন্তানের মতো, তবু বলছি রে বিলে, পারলে পারলে আমায় ক্ষমা করে দিস। আমি তোমাদের সবার সামনেই বলছি, আমি ও শোনো শোনো, তোমরা সবাই শোনো, আমি তোমাদের সবার সামনেই স্বীকার করছি, আমি ওর তারপর বিশ্বম্বরের অনেক ক্ষতি করেছি। কিন্তু বিলে দেখ বাবা, ভগবান আজ আমার যা ক্ষতি করলে তা আর পূরণ হবে না। অবশ্য অবশ্য এ আমারই পাপের ফল। বিশ্বম্বরদার ডান হাতটা আমি নষ্ট করে ফেলেছিলাম। তোরা তো জানিস আমি আগে বিশ্বম্বরদার সাথে কাজ করতুম। একবার ভ্যানে করে ঠাকুর নিয়ে যাওয়ার সময় আমি ইচ্ছে করে ভ্যানটা উল্টে দিয়েছিলাম। ভারী মূর্তির নিচে হাতটা পড়ে একেবারে থেতলে গিয়েছিল বিশ্বম্বরদার। সারা জীবনটা নষ্ট হয়ে গিয়েছিল ওর সেই মুহূর্তে। ওই জন্যই তো সে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়লে। ভেবেছিলুম ও মরার পর এই গ্রামে একাই রাজত্ব চালাবো, কিন্তু আজ বুঝতে পারছি ভগবানের দুনিয়ায় তো তার ইচ্ছে ছাড়া আর কিছুই হয় না রে বাবা। তুই আমায় ক্ষমা করে দেবিলে। আমি সব জানি গোসাই কাকা, তুমি বয়সে বড়, আমার বাবার মতো, তাই কখনো তোমায় কিছু বলিনি। তাছাড়া ঈশ্বরের বিচারের প্রতি আমার ভরসা ছিল বরাবরই। বিশ্বম্ভরের মতো গোসাইয়ের ডান হাতটাও নষ্ট হয়ে গেল চিরকালের মতো। তার পরিবারের কিছুটা দায়িত্ব অবশ্য বিলে নিজের কাঁধে নিয়েছিল। গোসাই কিন্তু সেদিন তার সেই পাপ কর্মের অন্যান্য দোসরদের কথা কাউকে জানায়নি। হয়তো তাদের শাস্তির সময় এখনো আসেনি। তাই অন্যের সাফল্যকে বাধা দিতে গিয়ে মানুষ অনেক সময় নিজেরই ক্ষতি করে ফেলে। কিন্তু মানুষ যদি নিজের যোগ্যতাকে বাড়ানোর চেষ্টা করে, তাহলে সাফল্য যে তার দরজাতেও কড়া নাড়তে পারে, এই জ্ঞান সবার ভিতরে থাকে না।